ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা তাপগতিবিদ্যা শুরু করছি। তো প্রথমত ওয়ার্ডটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, থার্মো, গ্রিক শব্দ থার্মো শব্দের অর্থ হচ্ছে হিটের সাথে রিলেটেড। আর যে ডাইনামিক্স লেখা আছে এটার অর্থ হচ্ছে পাওয়ার, অর্থাৎ হিট এনার্জি থেকে আমরা পাওয়ার পাচ্ছি, কিছুটা ক্ষমতা পাচ্ছি। কীরকম ব্যাপারটা স্যার? দেখো, এই পাওয়ার আবার কৃতকার্য ওয়ার্ক ডানের সাথে রিলেটেড একটা ব্যাপার। আচ্ছা, তুমি মনে করো কোনো একটা কাজ করছো, একটা বক্সকে ঠেলে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি কি করবে? ওয়ার্ক ডান করবে। এর ফলে তোমার কিছু এনার্জি কিন্তু লস হবে, ঠিক? অর্থাৎ কার্যের সাথে এনার্জির একটা রিলেশন রয়েছে। বা তোমার বাড়িতে একটা জেনারেটর লাগানো আছে, এর কাজ কি? কিছু কাজ করে তোমার বাড়িতে কিছু বিদ্যুৎ শক্তিকে, ইলেকট্রিসিটিকে পাঠানো। তাহলে এই জেনারেটর নিজে কাজ করছে, কাজ করার ফলে তুমি কি পাচ্ছ? ইলেকট্রিসিটি, ঠিক? তাহলে কৃতকার্য এবং এনার্জি বিভিন্ন ফর্ম হয়, যেমন হিট এনার্জি, কেমিক্যাল এনার্জি, ইলেকট্রিসিটি, যেমন সাউন্ড এনার্জি। তো এই ওয়ার্ক ডান এবং এনার্জির বিভিন্ন ফর্মের মধ্যে যে রিলেশন, সেটা আমরা এই থার্মোডাইনামিক্স থেকে জানবো। মানে একটা এনার্জি আরেকটা এনার্জিতে কিভাবে রূপান্তরিত হচ্ছে, কতটা রূপান্তরিত হচ্ছে, কি কন্ডিশনে ট্রান্সফার হচ্ছে, সেগুলো আমাদের থার্মোডাইনামিক্স থেকে জানতে পারবো। এছাড়াও একটা এসি, এয়ার কন্ডিশন, কিভাবে বাড়িটাকে ঠান্ডা করছে। 2 নম্বর, ফ্রিজ বা রেফ্রিজারেটর কিভাবে ভিতরের বস্তুকে ঠান্ডা করছে। একটা পেট্রোল ইঞ্জিন বা একটা ডিজেল ইঞ্জিন, যেটাকে আমরা হিট ইঞ্জিনও বলি, সে কিভাবে কাজ করছে, তার ফলে আমরা সেখান থেকে কিছুটা আউটপুট পাচ্ছি। এগুলো সবই বিষয়বস্তু হচ্ছে থার্মোডাইনামিক্সের। এবং থার্মোডাইনামিক্স 3টে ল আমরা পড়ব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো প্রথমত থার্মোডাইনামিক্সের গুরুত্বটা একটু দেখে নিই। তো প্রথমত সংজ্ঞা দেওয়া হয়েছে যে থার্মোডাইনামিক্স হচ্ছে ফিজিক্সের এমন একটা ব্রাঞ্চ যেটা হিট, ওয়ার্ক, টেম্পারেচার, এনার্জি এদের মধ্যে রিলেশন বলে, এবং কিভাবে একটা ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার হচ্ছে সেটা আমরা জানতে পারি। আচ্ছা, থার্মোডাইনামিক্স কেন পড়ব আমরা? প্রথম দেখো, কিভাবে এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটা এক্সপ্লেন করে থার্মোডাইনামিক্স। এছাড়া হিট ইঞ্জিন যেগুলো আছে, সেই হিট ইঞ্জিন কিভাবে কাজ করে, অর্থাৎ স্টিম ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, জেট ইঞ্জিনসের তার কার্যপ্রণালী দেখব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে। সেই সেকেন্ড লতেই আমরা রেফ্রিজারেটরের কাজ, এয়ার কন্ডিশনের কাজ কিভাবে করে সেটাও জানব। এছাড়া কুকারস, প্রেসার কুকার কিভাবে কাজ করে, প্রেসারকে বাড়িয়ে রান্না তাড়াতাড়ি হয়। থার্মোফ্লাক্স ব্যবহার করে কিভাবে ভিতরের বস্তুকে টেম্পারেচারটা মেনটেন করা হয়। ওয়াটার হিটার, এগুলো সবই হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে আমরা জানতে পারি। তো কিছু টার্ম আমাদের আগে থার্মোডাইনামিক্স পড়ার আগে জেনে নিতে হবে, এবং প্রত্যেকটা টার্ম আমি ইংরাজিতেই পড়াবো, ইংরাজিতেই মনে রাখবে, ভালো হবে। প্রথম দুটো টার্ম দেখো, সিস্টেম, সারাউন্ডিংস। প্রথমত সিস্টেম কি, সারাউন্ডিংস কি? দেখো, আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য এই একটা অংশকে বেছে নিচ্ছি। মনে করো এই 4 চৌকো একটা ঘর, তোমার যে রুমটায় তুমি আছো সেটা হচ্ছে তোমার ঘরটা, সেই ঘরটাকে বলা হচ্ছে সিস্টেম। সেই ঘরের মধ্যে যা কিছু আছে সবই হচ্ছে এই সিস্টেমের অন্তর্ভুক্ত। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার জন্য যে অংশটাকে আমরা নির্বাচন করছি সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম ছাড়া যে বাকি অংশটা পড়ে রয়েছে, তোমার বাকি ঘরগুলো বা বাতাস, তোমার পার্শ্ববর্তী ঘরগুলো, এগুলো সবই হচ্ছে এই সারাউন্ডিংসের পার্ট। সারাউন্ডিংস মানে পরিবেশ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বাউন্ডারি। তাহলে এই সিস্টেম আর সারাউন্ডিংসকে আলাদা করেছে দেখো একটা বাউন্ডারি, পরিসীমা, এটা হচ্ছে বাউন্ডারি। আর কি? ইউনিভার্স। এই সিস্টেম, সারাউন্ডিংস, এইগুলোকে নিয়েই তৈরি হয় ইউনিভার্স। অর্থাৎ তুমি যদি একটা টেস্ট টিউব নাও, সেই টেস্ট টিউবে কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, মনে করো এতটা লিকুইডটা রয়েছে, ঠিক? এটা হচ্ছে টেস্ট টিউবের মুখ। তাহলে এখানে সিস্টেম কি হবে? সিস্টেম হচ্ছে এর ভিতরে যে লিকুইডটা রয়েছে এবং এর টেস্ট টিউবের মধ্যে যে বাতাসটা রয়েছে, এই সব অংশটাই সিস্টেমের মধ্যে ক্যালকুলেট হবে। এটা হচ্ছে আমার সিস্টেম। আচ্ছা, সারাউন্ডিংস কি? এই টেস্ট টিউবটা বাদ দিয়ে এর চারপাশে যা পড়ে আছে সেটা হচ্ছে আমার সারাউন্ডিংস। তাহলে স্যার বাউন্ডারি, টেস্ট টিউবের যে কাঁচ সেটা হচ্ছে তার বাউন্ডারি, এবং এখানে বাতাস যদি থাকে
এই অংশটা কি আছে? বাতাস। সেই বাতাস আর লিকুইডের মধ্যে একটা ইন্টারফেস রয়েছে, এটাও কিন্তু আমার বাউন্ডারির একটা পার্ট। ওকে, তাহলে বাউন্ডারি দেখো রিয়েল হতে পারে বা কাল্পনিকও হতে পারে। এটা যেমন রিয়েল বাউন্ডারি, এটা হচ্ছে রিয়েল এই ছবি অনুযায়ী, কারণ এখানে দেওয়াল রয়েছে, এখানে কাঁচ রয়েছে, এটা হচ্ছে রিয়েল বাউন্ডারি। কিন্তু তুমি এই কিছু বাতাস নিয়ে যদি ক্যালকুলেশন করতে চাও পুরো ইউনিভার্স থেকে, এই যে বাতাস, সেখানে আমি ইমাজিনারি একটা বাউন্ডারি কনসিডার করছি, কারণ এর কোনো বাস্তব বাউন্ডারি নেই, ইমাজিনারি বাউন্ডারি। তাহলে বাউন্ডারি দুই ধরনের হতে পারে, রিয়েল হতে পারে, ইমাজিনারি মানে কাল্পনিকও হতে পারে। বোঝা গেছে? দেখো, সিস্টেম হচ্ছে দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স সিলেক্টেড ফর স্টাডি, মানে পরীক্ষা নিরীক্ষার জন্য যে অংশটাকে আমরা বেছে নিয়েছি। যেমন এই বিকারের মধ্যে যে ওয়াটার রয়েছে সেটা হচ্ছে সিস্টেম, প্লাস এই যে অংশটা রয়েছে বাতাস, সেটাও সিস্টেমের অংশ। সারাউন্ডিংস হচ্ছে এভরিথিং দ্যাট ইজ আউটসাইড সিস্টেম। তো সিস্টেমের বাইরে যা কিছু আছে সেটাই হচ্ছে সারাউন্ডিংস। বিকারের চারপাশে যে বাতাস রয়েছে, এই যে চারপাশে, সেটা হচ্ছে সারাউন্ডিংস। বাউন্ডারি কি? সারফেস, যে সিস্টেম আর সারাউন্ডিংকে আলাদা করছে, সেটা রিয়েলও হতে পারে, ইমাজিনারিরও হতে পারে, সেটা হচ্ছে বাউন্ডারি। এখানে ওয়ালস অফ দ্য বিকার। ইউনিভার্স হচ্ছে এ সব কিছুকে নিয়ে তৈরি হচ্ছে ইউনিভার্স, সিস্টেম, সারাউন্ডিং, বাউন্ডারি সব কিছু। তাহলে ইউনিভার্স হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিংস, সেটাই হচ্ছে ইউনিভার্স, এর বাইরে আর কিছুই নেই। বোঝা গেল? মানে তুমি তোমার ঘর নিয়ে পরীক্ষা করছো, তোমার ঘরটা সিস্টেম, কিন্তু তোমার ঘরের বাইরে যা আছে, পৃথিবী, সূর্য, মঙ্গল, যত কিছু গ্যালাক্সি ফ্যালাক্সি নিয়ে সব হচ্ছে তোমার ইউনিভার্সের মধ্যে পড়বে। এবার সিস্টেমকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। ফার্স্ট পার্ট হচ্ছে ওপেন, মুক্ত, ক্লোজড বদ্ধ, আইসোলেটেড হচ্ছে নিঃসঙ্গ। ওপেন সিস্টেম কি? মনে করো এটাই একটা কন্টেনার সবুজ রঙের। তো ওপেন সিস্টেম তখনই বলবো যদি এই সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে ম্যাটার বা পদার্থের এক্সচেঞ্জ হয় এবং তার সাথে সাথে হিট বা এনার্জি, বলি হিট হচ্ছে এনার্জির একটা ফর্ম, এনার্জি এক্সচেঞ্জ হয়। অর্থাৎ এনার্জি এবং ম্যাটার সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে যাতায়াত করছে। তাহলে এই ধরনের সিস্টেমকে বলছি ওপেন, অর্থাৎ পুরোপুরি খোলা রয়েছে। বোঝা গেছে? এর উদাহরণ কি? তুমি একটা বিকার নিয়ে জল আছে ধরো, জলটাকে গরম করছো, ঠিক আছে? তাহলে জলটাকে যদি গরম করো, উপরটা তো খোলা, এখান থেকে জলীয় বাষ্প বেরিয়ে যাবে। জলীয় বাষ্প বেরিয়ে যাচ্ছে মানে কি? ম্যাটার বেরিয়ে যাচ্ছে, পদার্থ বেরিয়ে যাচ্ছে। এছাড়াও যখন গরম করছো এখান থেকে হিট এনার্জি বেরিয়ে যাচ্ছে, হিট হচ্ছে এনার্জির একটা ফর্ম। তাহলে এটা একটা ওপেন সিস্টেমের এক্সাম্পল। নেক্সট ক্লোজ সিস্টেমে কি হয়? ম্যাটার কোনো রকম এক্সচেঞ্জ হয় না, কিন্তু এনার্জির এক্সচেঞ্জ হয়। এনার্জি সিস্টেম থেকে সারাউন্ডিংস বা সারাউন্ডিংস থেকে সিস্টেমে যেতে পারে। এই এক্সপেরিমেন্টটাই তুমি যদি উপরে একটা ঢাকনা লাগিয়ে দাও, জাস্ট ফিক্সড করে দিলে, এবার ভেতরে জল রয়েছে, মানে প্রেসার কুকারে মনে করো, বা একটা ঢাকনা লাগিয়ে জলটাকে উত্তপ্ত করছো, তাহলে জলীয় বাষ্প বেরোতে পারছে না, তাহলে ম্যাটার এখান থেকে বেরোতে পারবে না কোনোভাবে, শুধুমাত্র হিট এনার্জি যেটা, সেটাই বেরোতে পারবে। তাহলে এটা একটা কিসের এক্সাম্পল? ক্লোজ সিস্টেমের। আইসোলেটেড মানে নিঃসঙ্গ, এ মানে একা পড়ে থাকে, না এখানে ম্যাটার না এখানে এনার্জি, অর্থাৎ কোনোটারই এক্সচেঞ্জ করে না সিস্টেম সারাউন্ডিংসের মধ্যে, নিঃসঙ্গ, আইসোলেটেড, একা পড়ে থাকে। যেমন ওপেন সিস্টেমের আরেকটা এক্সাম্পল দেওয়া যায় মানব দেহ, আমাদের শরীর। আমরা প্রতিদিন খাবার খাই এবং বর্জ্য পদার্থ বার করে দিই। তাহলে আমরা পরিবেশ থেকে ম্যাটারও নিচ্ছি, ম্যাটারকেও বার করে দিচ্ছি, তাই না? কিন্তু এনার্জিও দেখো, আমাদের শরীর থেকে হিট এনার্জি পরিবেশে যাচ্ছে বা পরিবেশ থেকে হিট আমাদের শরীরে প্রবেশ করছে। তাহলে আমরা একটা ওপেন সিস্টেমের মধ্যে পড়ি। ক্লিয়ার? ক্লোজ সিস্টেমের আমরা এক্সাম্পল দিলাম। আইসোলেটেড এক্সাম্পল হচ্ছে ওই ফ্লাক্স, ঠিক আছে? একটা ফ্লাক্স যদি আমরা নিই, সেই ফ্লাক্সের মধ্যে যা রাখবে, মানে প্রকৃতিতে কিন্তু আইসোলেটেড সিস্টেম, আইডিয়াল আইসোলেটেড সিস্টেম নেই, অস্তিত্ব নেই। তাও ফ্লাক্সকে আমরা গণনা করি, কারণ এর ভেতর তুমি যদি গরম চা রাখো, ধরো হট টি, তাও মোটামুটি ঘন্টাখানেক সে গরম থাকবে, অর্থাৎ হিটও যাচ্ছে না, ম্যাটারও এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে এটা একটা আইসোলেটেড এক্সাম্পল আমরা ধরতে পারি। দেখো,
তাহলে ওপেন সিস্টেম ম্যাটার এনার্জি ক্যান এক্সচেঞ্জ, ক্লোজডে অনলি এনার্জি এক্সচেঞ্জ, ম্যাটার এক্সচেঞ্জ করে না, আইসোলেটেড নাইদার ম্যাটার নর এনার্জি এক্সচেঞ্জ। উদাহরণ দেখো, একটা ওপেন ভেসেল মানে হচ্ছে খালি, ওপেন মানে হচ্ছে খোলা, খোলা পাত্রে জলকে ফোটাচ্ছি, আমাদের হিউম্যান বডি এবং স্টিম টারবাইন হচ্ছে ওপেন সিস্টেমের এক্সাম্পল। ক্লোজ সিস্টেম হচ্ছে একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস রয়েছে এবং তাতে পিস্টন লাগানো আছে, এটাকে বলা হয় পিস্টন। তাহলে উপরটা চাপা দেওয়া আছে, তাই এটা একটা ক্লোজ সিস্টেম। সিলড কন্টেনার, কোনো একটা কন্টেনারকে সিল করা আছে। কোনো একটা বোতলকে যদি ক্লোজড করা থাকে সেটাও ক্লোজ সিস্টেমের মধ্যে পড়বে, শুধু এনার্জি এক্সচেঞ্জ হবে। আইসোলেটেডের মধ্যে এই যে থার্মোস ফ্লাক্স, ফ্লাক্সের ছবিও দেওয়া আছে, এটা একটা আইসোলেটেড সিস্টেমের মধ্যে পড়ছে। বা কোনো একটা কন্টেনারকে এমনভাবে ইনসুলেটেড করা আছে, অন্তরিত করা আছে, যাতে ম্যাটার আর এনার্জি এক্সচেঞ্জ করতে পারে না। এটা বলে দিয়েছে এটা একটা আইডিয়াল কেস। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে সিস্টেম হলো, সারাউন্ডিংস হলো, সিস্টেমের তিনটে ভাগ দেখলাম। এবার আসছি বাউন্ডারির সংজ্ঞাটা দেখো। একটু আগেই বললাম যে বাউন্ডারি হতে পারে রিয়েল বা ইমাজিনারি, বাস্তব হতে পারে বা কাল্পনিক হতে পারে, এমন একটা সারফেস যেটা সিস্টেমকে সারাউন্ডিংস থেকে আলাদা করছে, সেটাকে আমরা বলছি বাউন্ডারি। তাহলে বাউন্ডারির কিছু বৈশিষ্ট্য যদি আমরা বলি, কি কি হতে পারে? আচ্ছা, প্রথমে টাইপস দেখো। দুই ধরনের বাউন্ডারি আমরা পেতে পারি, একটা হচ্ছে ডায়াথার্মাল, দুই হচ্ছে অ্যাডিয়াবেটিক। ডায়াথার্মাল বাউন্ডারি কি? এমন একটা বাউন্ডারি, ধরো এটা একটা কন্টেনার, ঠিক আছে, এমন একটা বাউন্ডারি, এটা তো বাউন্ডারি, যার মধ্য দিয়ে হিট এক্সচেঞ্জ করতে পারে। হিট এক্সচেঞ্জ অ্যালাউ, সেই ধরনের বাউন্ডারির নাম হচ্ছে ডায়াথার্মাল, মানে তাপের সুপরিবাহী পরিসীমা। অ্যাডিয়াবেটিক, যার বাংলা হচ্ছে রুদ্ধতাপীয়, এটা এমন একটা বাউন্ডারি যার মাধ্যমে কোনো রকম সিস্টেম সারাউন্ডিংসের মধ্যে কোনোভাবে হিট এক্সচেঞ্জ করবে না। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম, বাইরে রয়েছে সারাউন্ডিংস। তাহলে যদি হিট এক্সচেঞ্জ হয় সেই ধরনের বাউন্ডারিকে বলবো ডায়াথার্মাল। অ্যাডিয়াবেটিক হচ্ছে হিট এক্সচেঞ্জ হবে না। তো ডায়াথার্মাল, এই যে বোতল, আমরা যে বোতল ব্যবহার করি, ধরো স্টিলের বোতলই ব্যবহার করছি আমরা, তো স্টিল হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ, তো এই বাউন্ডারির মধ্য দিয়ে হিট এক্সচেঞ্জ হবে, এটা হচ্ছে একটা ডায়াথার্মাল বাউন্ডারি। কিন্তু অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে ওই যে থার্মোস ফ্লাক্স যেটা বললাম, থার্মোস ফ্লাক্সের গায়ে ইনসুলেটেড করা থাকে, সেই ধরনের বাউন্ডারি হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, হিট এক্সচেঞ্জ হচ্ছে না। এবারে বাউন্ডারির কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, 1 নম্বর কি, বাউন্ডারি হতে পারে রিয়েল বা হতে পারে ইমাজিনারি। 2 নম্বর, আচ্ছা, বাউন্ডারি হতে পারে ডায়াথার্মাল, এইমাত্র বললাম, ডায়াথার্মাল হতে পারে বা হতে পারে অ্যাডিয়াবেটিক, হিট এক্সচেঞ্জ হবে না, ADIABATIC। 3 নম্বর কি হতে পারে, বাউন্ডারি হতে পারে, তাহলে এটা হিট এক্সচেঞ্জের উপর ডিপেন্ড করে। আরেকটা হতে পারে পারমিয়েবল আর ইমপারমিয়েবল, মানে ম্যাটারের এক্সচেঞ্জ করতে পারে বাউন্ডারি থেকে, আর একটা ম্যাটারের এক্সচেঞ্জ হতে পারে না। ঠিক আছে, এই ধরনের বাউন্ডারিও সম্ভব। তাহলে যদি ম্যাটার বা পদার্থ একদিক থেকে অন্যদিকে যেতে পারে, সেটাকে বলা হবে পারমিয়েবল বাউন্ডারি, প্রবেশ্য স্তর। আর যদি ম্যাটার না যেতে পারে, তখন সেটাকে বলা হবে ইমপারমিয়েবল। ঠিক আছে, এটা ম্যাটার, এটা হচ্ছে ইমপারমিয়েবল, এটা হচ্ছে পারমিয়েবল। 4 নম্বর হতে পারে, এই যে বাউন্ডারিটা হতে পারে নরমও হতে পারে, শক্তও হতে পারে। মানে এমন বাউন্ডারি, ধরো যে ভিতরের গ্যাসটা যদি গরম করা হয়, গ্যাসটা কী হবে, ভলিউম বাড়বে, এক্সপ্যান্ড করছে, তাহলে এক্সপ্যান্ড করলে বাউন্ডারিও যদি বেড়ে যায়, তখন সেটা হচ্ছে নরম বাউন্ডারি, সেটাকে আমরা ইংরেজিতে বলবো নন রিজিড। আর যদি ফিক্স থাকে বাউন্ডারিটা, তখন তাকে আমরা বলবো রিজিড। তাহলে বাউন্ডারি হতে পারে রিজিড বা নন রিজিড। নন রিজিড হচ্ছে ফ্লেক্সিবল বাউন্ডারি। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমার কিছু ক্যারেক্টারিস্টিক্স। এত ধরনের বাউন্ডারি আমরা পেতে পারি। নেক্সট টার্ম আমরা জানবো ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি অফ থার্মোডাইনামিক্স। দেখো, কিছু প্রপার্টি, ইন্টেন্সিভের আগে আছে IN, মানে কি, কিছু এমন প্রপার্টি যারা ইন্ডিপেন্ডেন্ট
অফ অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, মানে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স কী ব্যাপারটা স্যার? মানে পদার্থের পরিমাণের উপর যে সমস্ত কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ড করে না, তারা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আর এক্সটেন্সিভ প্রপার্টি কি? যারা ডিপেন্ড করে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের উপর, ডিপেন্ড করে পদার্থের পরিমাণের উপর, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। এবার উদাহরণ দিই, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মনে করো একটা ইটের ব্লক রয়েছে, ক্লিয়ার? সেই ইটের ব্লকটাকে তুমি মাঝখান দিয়ে কেটে দিলে, তাহলে কেটে দিলে কি কি কোয়ান্টিটি হাফ হয়ে যাবে? হাফ করে দিয়েছি, তো কি কি কোয়ান্টিটি হাফ হয়ে যাবে আর কি কি কোয়ান্টিটি হাফ হবে না? প্রথমে দেখো, যদি কেটে দিই, এই ইটের যে ভর ছিল সেই ভরটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। ইটের যে আয়তন ছিল সেই আয়তনটা হাফ হয়ে যাবে। ইটের মধ্যে এক ধরনের মোল সংখ্যা ছিল, একটা মোল সংখ্যা ছিল, সেটাও হাফ হয়ে যাবে। আর কি হাফ হবে? টেম্পারেচার কি হাফ হবে? না, এদিকেরও যা টেম্পারেচার থাকবে এদিকেরও তাই টেম্পারেচার থাকবে, তাহলে টেম্পারেচার সেম থাকবে। আর কিছু হাফ হবে? প্রেশার স্যার, প্রেশার হাফ হবে না, প্রেশারও একই থাকবে। কেন স্যার? এর উপর যে অ্যাটমসফেরিক প্রেশার পড়ছে এর ওপর তাই পড়ছে। তুমি দেখো, টেম্পারেচার এক থাকবে কেন বলছি? তোমার ঘরটাকে যদি মাঝখান দিয়ে একটা দেয়াল তুলে দাও, তাহলে কি টেম্পারেচার অর্ধেক হয়ে যায়? হয় না, টেম্পারেচার তোমার একই থাকবে, দুটো ঘরে সেম টেম্পারেচার। প্রেশারও তাই, তুমি একই ফিল করবে, অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে টেম্পারেচার, প্রেশার, হ্যাঁ, এগুলো কিন্তু ওই ভাগ করার ফলে, মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণের উপর ডিপেন্ড করছে না। তাহলে এগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টির এক্সাম্পল। আর যেগুলো পদার্থটাকে ভাগ করার ফলে অর্ধেক হয়ে গেল, না অর্ধেক করেছি তো তার ভ্যালু অর্ধেক হয়ে গেল, সেগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, অর্থাৎ পদার্থের পরিমাণের উপর ডিপেন্ড করছে। বোঝা গেছে? এছাড়াও ইন্টেন্সিভের আরও এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন বয়লিং পয়েন্ট অফ লিকুইড। তুমি একটা লিকুইড নিয়ে দুভাগ করলে, বা দুটো বোতলে দুটো জল নিলে, একটা 1 লিটার একটা 2 লিটার, তাহলে দুজনকারই কিন্তু বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। একইভাবে মেল্টিং পয়েন্ট সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো কি ইন্টেন্সিভ, পদার্থের পরিমাণের সাথে কোনো লেনা দেনা নেই। ঠিক আছে? আর কি এক্সাম্পল হতে পারে? ডেনসিটি সেম থাকবে। এছাড়া সারফেস টেনশন, পৃষ্ঠটান সেম থাকবে। ভিসকোসিটি সেম থাকবে। হ্যাঁ, গলনাঙ্ক বললাম, স্ফুটনাঙ্ক বললাম, ক্লিয়ার? সর্বজনীন গ্যাস ধ্রুবক যেটা আর, কনস্ট্যান্টগুলো, হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, এগুলো সব কিন্তু একই থাকবে। আচ্ছা, তাহলে স্যার এক্সটেন্সিভ যেগুলো পদার্থের পরিমাণের উপর ডিপেন্ড করে, এর কিছু এক্সাম্পল দিন আরও। দেখো, ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, আমরা পরের লেকচারে এটা পড়বো। তাহলে ইন্টারনাল এনার্জি, এটা একটা এনার্জি অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে? এছাড়া আছে, কেমিস্ট্রিতে পড়েছো এনথ্যালপি, গিবস ফ্রি এনার্জি, হ্যাঁ, এবং এনট্রপি, এগুলো সবই কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি। কিন্তু এই টার্মগুলোর আগে যদি মোলার শব্দটা যোগ করে দাও তখন হয়ে যাবে ইন্টেন্সিভ, কারণ ফিক্সড করে দিচ্ছ 1 মোলের জন্য। তাহলে মোলার ইন্টারনাল এনার্জি, মোলার এনথ্যালপি, মোলার গিবস ফ্রি এনার্জি, মোলার এনট্রপি, এগুলো সবই কিন্তু ইন্টেন্সিভের মধ্যে পড়ছে। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এবার দেখো ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভের মধ্যে যদি আমি দুটো এক্সটেন্সিভ প্রপার্টি নিই, এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ, তাহলে কী হবে? দেখো, একটা এক্সটেন্সিভ প্রপার্টি নিলাম মাস, আরেকটা নিলাম ভলিউম। তাহলে মাস বাই ভলিউম কী হয়? ডেনসিটি। তাহলে ডেনসিটি একটা কি? ইন্টেন্সিভ প্রপার্টি, তাই না? ভর নিরপেক্ষ ধর্ম। তাহলে দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি হয়। এইমাত্র একটা এক্সাম্পল দিলাম যে এনথ্যালপি, তাকে যদি মোল সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? মোলার এনথ্যালপি। মোলার এনথ্যালপি বা মোলার ইন্টারনাল এনার্জি, যাই বলো না কেন। তাহলে দেখো, এটাও এক্সটেন্সিভ, এটাও এক্সটেন্সিভ, তাহলে ভাগ করে আমরা কি পেলাম? ইন্টেন্সিভ প্রপার্টি, যেটা হচ্ছে পদার্থের পরিমাণের উপর ডিপেন্ড করে না। মানে ইন্ডিপেন্ডেন্ট, নিজেই নিজে রয়েছে, কারোর উপর ডিপেন্ড করে না। বুঝতে পেরেছ? নেক্সট আমরা আসছি পরবর্তী পয়েন্ট, থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। তো থার্মোডাইনামিক ভ্যারিয়েবলসে কিছু ভ্যারিয়েবল আমাদের নিতে হবে, যেখানে থার্মোডাইনামিক সিস্টেমটা ব্যাখ্যা করা যাবে। কি কি? প্রেশার, ভলিউম,
টেম্পারেচার, এই সমস্ত হচ্ছে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল। একটা সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য এই কোয়ান্টিটিগুলো আমার লাগবে। আমরা জানি 1 মোল গ্যাসের জন্য পিভি ইজিক্যাল টু RT, তো পিভিটি এগুলো সবই আমার লাগছে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল হিসেবে। এবার যে কোনো দুটোকে চেঞ্জ করলে অটোমেটিক 3 নম্বরটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, দেখো তো কোনো একটা সিস্টেম রয়েছে থার্মোডাইনামিক সিস্টেম, যদি সেই সিস্টেমের 3টে ইকুইলিব্রিয়াম তাকে বজায় রাখতে হবে। 1 নম্বর থার্মাল ইকুইলিব্রিয়াম, 2 নম্বর হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, 3 নম্বর হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো এই 3 ধরনের ইকুইলিব্রিয়াম যদি এই সিস্টেমটা বজায় রাখে তবে এই সিস্টেমটা বলবো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বা তাপগতীয় সাম্য অবস্থায় রয়েছে। থার্মাল ইকুইলিব্রিয়াম কথা থেকে বুঝতে পারছি যে সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম আমার, আর বাইরেটা সারাউন্ডিংস, এর মধ্যে টেম্পারেচারের মধ্যে কোনো ডিফারেন্স নেই, বুঝতে পারা গেছে? এরও টেম্পারেচার যদি 20 ডিগ্রি হয়, এরও সারাউন্ডিংসেরও টেম্পারেচার 20 ডিগ্রি, তাহলে সিস্টেমটা কিসে রয়েছে? থার্মাল ইকুইলিব্রিয়ামে। 2 নম্বর কি? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে কোনো রকম আনব্যালেন্সড ফোর্স কাজ করবে না, মানে সিস্টেম সারাউন্ডিং এর উপর প্রেশার অ্যাপ্লাই করবে না, সারাউন্ডিংসও সিস্টেমের উপর কোনো রকম প্রেশার অ্যাপ্লাই করবে না, তাহলে বলবো এ মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাই না? কোনো রকম প্রেশার অ্যাপ্লাই করবে না। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি? সিস্টেমের মধ্যে কোনো রকম কেমিক্যাল রিয়াকশান হবে না, মানে কেমিক্যাল কম্পোজিশন কি থাকবে? সেম থাকবে, কেমিক্যাল কম্পোজিশন সেম থাকবে। তাহলে এই 3টে ইকুইলিব্রিয়াম যদি থাকে, থার্মাল, মেকানিক্যাল, কেমিক্যাল, তাহলে বলবো এই সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে রয়েছে এবং প্রেশার, ভলিউম, টেম্পারেচার এগুলো একটা ফিক্সড ভ্যালুতে থাকবে। ক্লিয়ার? নেক্সট আরও দুটো টার্ম পড়বো, স্টেট ফাংশন, পাথ ফাংশন। তো প্রথমত এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। ধরো এই হচ্ছে তোমার পয়েন্ট কে ফর কলকাতা, তুমি যেতে চাইছো দিল্লি। তুমি যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তুমি ভায়া ফ্লাইট হয়ে যেতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে ফ্লাইটের পথ। কিভাবে যেতে পারো? ভায়া রেল, এটা হচ্ছে আমার ইন্ডিয়ান রেলওয়েজ। আরেকটা তুমি ভায়া ধরো বাসে যেতে চাইছো, ভায়া বাস। 3 ধরনের তোমার রাস্তা রয়েছে কলকাতা থেকে দিল্লি যাওয়ার। এবার তোমার ধরো অতিরিক্ত টাকা আছে, তুমি মানে টাকা তোমার কাছে ম্যাটার করে না, তোমার মেন উদ্দেশ্য হচ্ছে কলকাতা থেকে দিল্লি পৌঁছানো, তাহলে তুমি টাইম বাঁচানোর জন্য অবশ্যই ফ্লাইট ইউজ করবে। তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে আমার দিল্লি পৌঁছানো, তাই না? তাহলে তুমি ফ্লাইট ব্যবহার করবে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। তাহলে তোমার শুধুমাত্র ম্যাটার করছে ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট, তুমি কিভাবে যাচ্ছ সেটা তোমার কাছে ম্যাটার করছে না। যদি ফ্লাইটের থেকে আরও দ্রুততম কোনো মাধ্যম থাকে তুমি সেটা প্রেফার করে যাবে। অর্থাৎ এই ধরনের যে কন্ডিশন সেটাকেই বলা হয় স্টেট ফাংশন, জাস্ট ফাইনাল এবং ইনিশিয়াল পয়েন্টের উপরই ডিপেন্ড করে, কোন পথে তুমি যাচ্ছ তার উপর ডিপেন্ড করে না। এবার তুমি ধরো মধ্যবিত্ত ঘরের বা খুবই দরিদ্র, টাকা ম্যাটার করে, তাহলে 3টে পাথেরই কস্ট বা রেন্ট যেটা বলছি সেটা আলাদা। তাহলে তুমি কোন পথটা বেছে নেবে? রেল হচ্ছে সবথেকে এই মুহূর্তে সস্তা, তাহলে তুমি রেল বেছে নেবে। তাহলে তোমার এখানে পাথ ম্যাটার করছে, যখনই তোমার পাথ কোন পথ দিয়ে গেলে তুমি পৌঁছাবে সেটা ম্যাটার করবে, তখন সেগুলোকে আমরা বলবো পাথ ফাংশন। এটা হলো রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম। তাহলে যদি তোমার ডেস্টিনেশন আর জার্নি যেখান থেকে শুরু করছে সেই দুটো ম্যাটার করে, সেটা হবে তোমার স্টেট ফাংশন। আর পাথ ফাংশন হচ্ছে কোন পথে তুমি যাত্রা করছো সেই পথটাও তোমার ম্যাটার করছে, তখন সেটাকে আমরা বলবো পাথ ফাংশন। ক্লিয়ার? এবার দেখো এক্সাম্পল কি, যদি আমরা থার্মোডাইনামিক্সের এক্সাম্পল দিই, পাথ ফাংশনের এক্সাম্পল দুটো হয়, একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে হিট, যেটাকে আমরা কিউ দিয়ে লিখছি। এই দুটো নিয়েই থার্মোডাইনামিক্স বেসিক্যালি তৈরি। তাহলে এই দুটো বাদ দিয়ে বাকি যা থাকবে সব কিন্তু স্টেট ফাংশনে এসে ঢুকে যাবে। যেমন ইন্টারনাল এনার্জি, প্রেশার,
ভলিউম, টেম্পারেচার, এগুলো সব কি স্টেট ফাংশন। এনথ্যালপি, এনট্রপি, গিভস ফ্রি এনার্জি, এগুলো সবই কিন্তু স্টেট ফাংশন, খালি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করবে, পথের ওপর ডিপেন্ড করবে না। বোঝাতে পেরেছি এক্সাম্পলটা? পাথের এক্সাম্পলটা মনে রাখবে, বাকি যা আসবে সবই স্টেটে পাঠিয়ে দেবে। ওকে, নেক্সট থার্মোডাইনামিক প্রসেস। এবার প্রসেস, ধরো একটা থার্মোডাইনামিক সিস্টেম ইকুইলিব্রিয়ামে রয়েছে, অর্থাৎ তার P1 V1 T1 রয়েছে, নির্দিষ্ট একটা প্রেশার রয়েছে, নির্দিষ্ট একটা ভলিউম রয়েছে, নির্দিষ্ট একটা টেম্পারেচার রয়েছে। সে অপর একটা ধরো P2 V2 T2 এই পজিশানে পৌঁছাতে চাইছে, তাহলে একটা প্রসেসের মাধ্যমে সে পৌঁছাবে। সেই প্রসেসটা কি বলা হয়? থার্মোডাইনামিক প্রসেস। মানে তাপগতীয় ধর্মগুলোর একটার পরিবর্তন করলে সিস্টেম এক সাম্য অবস্থান থেকে আরেকটা সাম্য অবস্থানে চলে যাবে। মানে কোনো একটাকে পরিবর্তন করলে, প্রেশার পরিবর্তন করলে ভলিউম, টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, এই ভ্যালুতে পৌঁছালে, এটাই হচ্ছে প্রসেস। এটাকে বলা হয় পাথ, যে পাথ বরাবর তুমি পরিবর্তন করেছো। নেক্সট আইসোথার্মাল প্রসেস। এই প্রসেসের এবার 5টা ভাগ পড়ব। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, থার্মাল শব্দের অর্থ কি? টেম্পারেচার। অর্থাৎ টেম্পারেচার, হোল প্রসেস জুড়ে টেম্পারেচার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন আমরা জানি, PV = nRT, 1 মোল গ্যাসের জন্য RT, তাহলে আরও কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট, তাহলে এই ডান দিকে যা আছে সবই কিন্তু কনস্ট্যান্ট। তাহলে PV সমান কনস্ট্যান্ট, এটা কিসের সূত্র বলো তো? বয়েলের সূত্র, প্রেশার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে আইসোথার্মাল প্রসেস বেসিক্যালি বয়েলের সূত্রকে বোঝাচ্ছে। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে ডেল্টা টি কী হবে? টেম্পারেচারের চেঞ্জ 0। 20 ডিগ্রি ছিল, 20 ডিগ্রি আছে, চেঞ্জ কত হয়েছে? হয়নি, 0। স্যার এর একটা এক্সাম্পল দেব, দেখো এই হচ্ছে তুমি জলকে ফোটাচ্ছ, কন্ডিশান কি? 1 অ্যাটমসফিয়ার চাপ নিয়েছো এবং জল কততে ফোটে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যতক্ষণ এই জলটা বয়েল হচ্ছে, ফুটছে, ততক্ষণ কিন্তু টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু স্থির থাকবে। তাহলে টেম্পারেচার স্থির থাকছে যতক্ষণ জলটা ফুটছে, বয়েলিং পয়েন্ট এটা। তাহলে এই প্রসেসটাই হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এবং এই প্রসেসটা খুবই স্লো প্রসেস। কেন স্যার? টেম্পারেচার কি থাকছে? কনস্ট্যান্ট। মনে করো একটা গ্যাস সিলিন্ডার রয়েছে, এখানে একটা পিস্টন রয়েছে, মুভেবল পিস্টন, এইভাবে মুভ করতে পারে, ঠিক? তুমি এটাকে খুবই ধীরে ধীরে নিচের দিকে নামাবে পিস্টনটা, তাহলে গ্যাসটা কী হবে? কম্প্রেস হবে, অর্থাৎ ভলিউম কমবে। কম্প্রেস হলে গ্যাস কী হয়? গরম হয়ে যায়, আমরা জানি। তাহলে কম্প্রেস হবে। যদি খুব ধীরে ধীরে এই প্রসেসটা করো, স্লোলি, তাহলে এই সিস্টেম সারাউন্ডিংসের মধ্যে তাপটা পাঠানোর সুযোগ পাবে। তাহলে হিটটাকে যদি বাইরে বার করে দেয়, তাহলে এর টেম্পারেচার আগে যা ছিল সেটাই সে বজায় রাখতে পারবে। তাই আইসোথার্মাল একটা স্লো প্রসেস। এবং এই যে বাউন্ডারিটা আছে, সেই বাউন্ডারিকে অবশ্যই ডায়াথার্মাল হতে হবে, মানে তাপের সুপরিবাহী হতে হবে, তবেই সে হিটটাকে সিস্টেম থেকে সারাউন্ডিংসে পাঠাতে পারবে। যদি না পাঠাতে পারতো, তাহলে তার গ্যাসটার নিজের টেম্পারেচার বেড়ে যেত। উল্টো ঘটনাটাও ঘটে, যদি এই গ্যাসটা এক্সপ্যান্ড করে, নিজের টেম্পারেচার কমে যেত। কিন্তু আস্তে আস্তে যদি প্রসেসটা করা হয়, তাহলে হিটটা বাইরে যাওয়ার সুযোগ পাবে, চলে যাবে বাইরে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা একটা আইসোথার্মাল প্রসেসের এক্সাম্পল। নেক্সট দেখো অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রসেস। এটা কী স্যার? অ্যাডিয়াবেটিক প্রসেসে সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে কোনো রকম হিটের এক্সচেঞ্জ হয় না, ঠিক আছে? হিট কোনোভাবে বাইরে ভেতরে যাবে না। তাহলে এইখানে যে বাউন্ডারিটা ব্যবহার করা হয়, সেটা কী ধরনের বাউন্ডারি? অ্যাডিয়াবেটিক বাউন্ডারি। 2 ধরনের বাউন্ডারি পেয়েছি, ডায়াথার্মাল আর অ্যাডিয়াবেটিক। তাহলে বাউন্ডারিটাও এখানে অ্যাডিয়াবেটিক, মানে ইনসুলেটেড, বেসিক্যালি ইনসুলেটেড বাউন্ডারি। ফ্লাক্সের কথা মনে করো, তাহলে কোনোভাবে হিট কিন্তু বাইরে যাবে না। এই প্রসেসটা হয় খুবই ফাস্ট। এখানে হিট আদান প্রদান হচ্ছে না, কিন্তু টেম্পারেচার এখানে ভ্যারি করতে পারে, ঠিক আছে? প্রেশার ভলিউম তো ভ্যারি করবেই, টেম্পারেচারও ভ্যারি করতে পারে। দেখো এর একটা এক্সাম্পল,
সাইকেলে যখন ধরো নজেলটা যদি তুমি খুলে দাও হঠাৎ করে, তাহলে হঠাৎ করে গ্যাস কী হবে, এক্সপ্যান্ড হতে চেষ্টা করবে। টায়ারের ভিতরে তো কম্প্রেস হয়ে আছে, যখনই তুমি নজেলটা খুলে দিলে গ্যাসটা হঠাৎ করে এক্সপ্যান্ড হতে থাকবে। এবার এত দ্রুত ঘটনাটা ঘটে, ওই গ্যাসটা পরিবেশ থেকে হিটটা নেওয়ার সুযোগ পায় না। এক্সপ্যান্ড হলে হিট লাগে তার, তো পরিবেশ থেকে হিটটা নেওয়ার সুযোগ পায় না, তাই ওই গ্যাস নিজের যে এনার্জি সঞ্চিত রয়েছিল, যেটাকে বলি ইন্টারনাল এনার্জি, সেখান থেকেই হিটটা দেয়। বলে গ্যাসটা নিজের টেম্পারেচার কমিয়ে ফেলে, ফলে গ্যাসটাকে ঠান্ডা লাগে। দেখবে যখন সাইকেল থেকে হাওয়া বেরোচ্ছে, হাত রেখে দেখবে যে গ্যাসটা বেরোচ্ছে খুবই ঠান্ডা। বা যখন বডি স্প্রে ব্যবহার করো, দেখবে যখনই স্প্রেটা হাতে যখন লাগবে এই অংশটা, দেখবে খুবই ঠান্ডা। তাহলে কারণ কি, ওই ক্যানটার ভিতরে গ্যাস রয়েছে হাই প্রেশারে। যখনই তুমি এইটাকে প্রেস করলে নিচের দিকে, প্রেশার রিলিজ হয়ে গ্যাসটা এখান থেকে বেরোতে চাইবে। তো গ্যাসটা কি হলো, এক্সপ্যান্ড হলো। তো গ্যাস এক্সপ্যান্ড হলে গ্যাসকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। গ্যাস কোথা থেকে পাবে, যেহেতু এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, খুব দ্রুত হয়েছে, তো বাইরে থেকে এনার্জি ওই গ্যাসটা নিজে সাপ্লাই করতে পারবে না বা নিজে নিতে পারবে না। ফলে গ্যাস তার নিজের যে এনার্জিটা স্টোর ছিল, যেটাকে আমরা বলি ইন্টারনাল এনার্জি, সেখান থেকেই এনার্জি খরচ করবে। ফলে তার গ্যাসের যে নিজস্ব টেম্পারেচার টি ছিল সেটা কমে যাবে, তাই এখান থেকে যে হাওয়াটা বা গ্যাসটা বেরোচ্ছে সেটা খুবই ঠান্ডা মনে হয়। তাহলে এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের এক্সাম্পল। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে ডেল্টা কিউ কিন্তু 0, হিট এক্সচেঞ্জ হচ্ছে না, তো হিট যা ছিল তাই থাকবে। টেম্পারেচার ভ্যারি করতে পারে, ঠিক আছে, টেম্পারেচার ভ্যারি করবে। আর প্রেশার ভলিউম তো ভ্যারি করছেই। আইসো হচ্ছে সমান, কোরিক আসছে ভলিউম থেকে, অর্থাৎ এই প্রসেসে ভি কনস্ট্যান্ট, অর্থাৎ চেঞ্জ ইন ভলিউম কী হবে, 0। এবার কোন সূত্রতে ভি কনস্ট্যান্ট ছিল বলো তো, দেখো পিভি ইজিক্যাল টু আরটি 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তো ভি কনস্ট্যান্ট মানে পি প্রপোর্শনাল টু টি, চাপের সূত্র বেসিক্যালি, অর্থাৎ টেম্পারেচার যত বাড়াবে চাপ তত বাড়বে। তাহলে এটা একটা আইসোকোরিক প্রসেস, ঠিক আছে, বা সম আয়তনিক প্রক্রিয়া। এগুলোর গ্রাফও তোমরা আগে পড়েছো, পি ভার্সেস ভি এর যদি গ্রাফ টানি, যেহেতু ভলিউম চেঞ্জ হচ্ছে না তাই পি অক্ষে সমান্তরাল সরলরেখা হবে। আইসোথার্মালে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা গ্রাফ হবে পিভি। ক্লিয়ার? আইসো মানে সমান, বার শব্দটা কোথা থেকে আসছে বলো তো, প্রেশার থেকে। প্রেশারের একক হয় বার, একটা একক আছে, তাহলে প্রেশার কনস্ট্যান্ট। তাহলে চেঞ্জ ইন প্রেশার কী হবে, 0। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইজিক্যাল টু আরটি, তাহলে প্রেশার কনস্ট্যান্ট মানে ভি প্রপোর্শনাল টু টি। এটা চার্লসের সূত্র, ঠিক আছে। তাহলে পি ভার্সেস ভি যদি গ্রাফ টানা হয়, দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে আইসোবারিক প্রসেস। তাহলে এটা এক্সাম্পল কি স্যার, একটা পাত্র, খোলা পাত্র, সেই খোলা পাত্রে জল নিয়ে যদি তুমি ফোটাতে থাকো, তাহলে উপরটা ফাঁকা, ঢাকনা লাগানো নেই, তাহলে উপরে কোন প্রেশার অ্যাপ্লাই করবে, অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে থ্রু আউট দ্য প্রসেস, যতক্ষণ তুমি জলটা গরম করছো ততক্ষণই ওই জলের উপরের পৃষ্ঠে অ্যাটমসফেরিক প্রেশার অ্যাপ্লাই হচ্ছে। তাহলে দেখো প্রেশার কনস্ট্যান্ট, এবং অ্যাটমসফেরিক প্রেশার আমরা জানি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সাথে সমান। যতক্ষণ জলটা গরম হবে ততক্ষণই কিন্তু এই ভ্যালুটাই বজায় থাকছে। তাহলে প্রেশার কি থাকছে, কনস্ট্যান্ট। তাহলে খোলা পাত্রে একটা জলকে যদি ফোটায়, সেটা কিন্তু একটা আইসোবারিক প্রসেসের এক্সাম্পল, কারণ বায়ুমণ্ডলীয় চাপ এখানে স্থির রয়েছে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে লাস্ট 5 নম্বর, সাইকেল থেকে কথাটা আসছে। সাইকেলের চাকা কি হয়, গোল। মানে যেখান থেকে যাত্রা শুরু করছি, বিভিন্ন পথ দিয়ে তুমি অন্য পথে গেছো, গিয়ে যদি আবার সেই জায়গায় ফিরে আসো, তাহলে সেই প্রসেসকে বলি সাইক্লিক প্রসেস। একটা কমপ্লিট সাইকেল এখানে পূর্ণ হলো, তাই না? এবার দেখো, এটা হচ্ছে ইনিশিয়াল, এখানে গেল, আই ড্যাশ বললাম, আবার এখানে ফিরে এলো, এটাই ফাইনাল। তাহলে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট একই বিন্দু সাইক্লিক প্রসেসে। এবার আমরা জানি যে যতগুলো স্টেট ফাংশন রয়েছে, যারা ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে,
তাদের যদি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট একই হয়, সেই সমস্ত স্টেট ফাংশানগুলোর চেঞ্জ কী হবে? তাহলে জিরো, কারণ ইনিশিয়াল মাইনাস ফাইনাল করলে জিরোই আসবে। তাহলে কী কী স্টেট ফাংশন আমরা পেয়েছি? যেমন প্রেশার, তাহলে ডেল্টা পি জিরো হবে। ভলিউম কিন্তু স্টেট ফাংশন নয়, ভলিউম হচ্ছে ভলিউম স্টেট ফাংশন, ডেল্টা ভি জিরো। শুধুমাত্র পাথ ফাংশন যেগুলো, সেগুলো জিরো হবে না। পাথ ফাংশন হচ্ছে ওয়ার্ক, হিট। এবার বিভিন্ন ডায়াগ্রামে সেটা জিরো হতে পারে, কিন্তু এই ডায়াগ্রাম অনুযায়ী ওয়ার্ক ডান বা হিট জিরো হবে না। তো ডেল্টা পি জিরো, ডেল্টা ভি জিরো, টেম্পারেচারও একটা স্টেট ফাংশন, সেও জিরো। ইন্টারনাল এনার্জি যেটা পরে পড়বো, তার চেঞ্জও কী হবে? জিরো হবে, কারণ এটা একটা সাইক্লিক প্রসেসকে দেখানো হয়েছে। তাহলে হোয়াট ইজ সাইক্লিক প্রসেস? তাহলে কি বলবে? প্রারম্ভিক অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা সিস্টেম যদি দুই বা ততোধিক প্রক্রিয়ার মাধ্যমে আবার প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে, তবে এই পুরো প্রসেসটাকে আমরা বলবো কি? সাইক্লিক প্রসেস বা আবর্ত প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে স্টেট ফাংশনের চেঞ্জ কী হবে এই প্রসেসে? জিরো হবে। তো ফার্স্ট পার্ট আমরা ডিসকাস করলাম বেসিক যা যা টার্মিনোলজি রয়েছে সেগুলো। নেক্সট পার্টে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।